সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিআরএস টাইমসের ভ্রমণ বিষয়ক আয়োজন ট্রাভেল টেল পডকাস্টে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মাশফিকুল হাসান টনি এবং আমার সঙ্গে রয়েছেন চমৎকার একজন মানুষ, এনজামুল হক আকাশ। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। কি নিয়ে ব্যস্ততা চলছে? এই তো ভ্রমণ পরিকল্পনা, ব্যবসায়িক কাজ, দৈনন্দিন কাজ, এগুলো নিয়ে তো চলছে আর কি দিন। যে আপনি বলছেন ভ্রমণ পরিকল্পনা নিয়ে ব্যস্ততা চলছে, সেটা আমরা জানবো। তার আগে আমি জানতে চাই, লাস্ট কোথায় ভ্রমণ করা হয়েছে? লাস্ট অ্যাকচুয়ালি আমাদের অনেক দিন আগেই ভ্রমণ করা হয়েছে, প্রায় 4-5 মাস আগে। আমি ট্রাভেলে যাই তখন ফিলিপাইন আর মালয়েশিয়ার যে সীমান্তবর্তী অঞ্চল সুলু সি, সুলু সাগর, ওই এলাকাটাতে যাই। চুলু সাগরে আপনি গিয়েছিলেন? জি, চুলু সাগর। জি জি। সেই অভিজ্ঞতা যদি আমি জানতে চাই। অ্যাকচুয়ালি সুলুতে যাওয়ার মেন যে কারণটা আমার ছিল সেটা হচ্ছে একটা উপজাতি সম্প্রদায় থাকে, আচ্ছা, একটা সম্প্রদায় থাকে, তারা নাম হচ্ছে বাজাও। আমাদের ভেদে সম্প্রদায়ের মতনই অনেকটা, তারা সাগরের উপরেই বসবাস, তারা ল্যান্ডে তেমন একটা আসে না, সাগরেই থাকে। সাগরে তাদের বসবাস, অনেকদিন যত শিকার হতে শুরু করে, যত কিছু আছে এগুলো, এটা তো ওরা থাকে হচ্ছে আপনার এই ফিলিপাইনের দক্ষিণ দিক। আপনি যদি ম্যাপ খেয়াল করেন দেখবেন ফিলিপাইনের সাউথ সাইড, আর মালয়েশিয়ার যে বর্নিও দ্বীপটা হচ্ছে মালয়েশিয়ার সাবা যে প্রদেশ, ওখানে। সো ওইখানে একটা সাগর আছে নাম সুলু। ওই সাগরের উপকূলীয় অঞ্চলগুলোতে বাজাওরা সাধারণত বসবাস করে থাকে। তো অনেক বছর আগে, প্রায় 10-12 বছর আগে, আমার হিউম্যান প্ল্যানেট নামে একটা অনুষ্ঠান হয় আমাদের বিবিসিতে। তো ওখানে একটা এপিসোড আমি দেখি যে একদল মানুষ সাগরে থাকে, ওরা শিকার করতে পানিতে নামে আর কি। যখন ড্রাইভ দেয়, তারা একটা ড্রাইভে 6-7 মিনিট পানির নিচে হাঁটে, শিকার করে উপরে ওঠে, তারপরে সেই শিকারটা খায়। ওরা মাছ সাধারণত শিকার করে থাকে, লবস্টার আর বা আদার্স ফিশ যেগুলো আছে, এটা। তো ওই সময় থেকে আসলে এখানে যাওয়ার আগ্রহ, যেহেতু একটু রিমোট অঞ্চল, আমাদের প্ল্যান পরিকল্পনা করতে করতে এই বছর আমার সেই সুযোগটা হয় ওখানে যাওয়া। তো আমার প্রথম পরিকল্পনা ছিল ঢাকা থেকে মেনিলা যাব, মেনিলা থেকে সাউথ ফিলিপাইন, ওখান থেকে আসলে ওই সুলুশিয়ার আশেপাশে অঞ্চলটা কভার করা যায় কি না। কিন্তু ওই সাইডটা একটু, যেহেতু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আর ফিলিপাইনের সীমান্তবর্তী অঞ্চল, সো একটু উত্তপ্ত। সো আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে বা আদার্স পারমিশন ওইরকমভাবে আমার ছিল না, বা আমি সংগ্রহ করতে পারিনি। তখন মালয়েশিয়ার যে সাবা অ্যান্ড সারোয়াকের যে ওদের যে প্রদেশ, ওইখানে আবার একটা পারমিশন নেই, ওয়ান কাইন্ড অফ, এটা আরেকটা ভিসার মতন। সো এটা নিয়ে এখানে যাই, তো ওই জায়গাতে কিছুদিন থাকি, এই আর কি। আপনি বলছিলেন বাজাও গোষ্ঠী যারা, তাদের মাছ শিকার করার কথা। সো আপনি যেহেতু ওইখানে গিয়েছেন, আপনার কি সেই সুযোগটা হয়েছে, বা আপনি কি মাছ ধরতে তাদের সঙ্গে গিয়েছেন? না, এটা তো ওদের যে সাহস বা ওদের যে স্কিল, এটার ধারের কাছে আমাদের নাই। আমরা সমতলের লোক, আমরা সাগর এতটা হয় না। ওদের জন্মটা হয় পানির উপরে। আর একটা গবেষণায় যেটা আসলো, আমাদের ফুসফুস থেকে ওদের ফুসফুসের সাইজ অনেক বড়। সো ওদের শ্বাস রাখার ক্ষমতা অনেক বেশি। আর আমাদের তো লবণ পানিতে যদি আমরা ডুব দিই, আমাদের চোখ জ্বালা পোড়া তো আসেই, বাট ওরা এটাতে অভ্যস্ত, এটাতে ওদের কোনো সমস্যা হয় না। আর এতক্ষণ সাগরে হাঁটা বা নিচে হাঁটা, এটা তো আমাদের অসম্ভব। তবে আমার রিকোয়েস্টে একজন ড্রাইভ দেয়, একটা মাছ শিকার করে উপরে আনে, তখন আমরা এটা দেখি। আর ওদের তো, আমি যখন, আমার যে ছিল গাইডের নাম ছিল এরওয়ান ছিল গাইড। সো ও রিকোয়েস্ট করে ওদেরকে যে একটা আসছে গ্যাস, তুমি আসলে ড্রাইভ দাও, কীভাবে দেয় একটু দেখি। তো ওদের সাথে ড্রাইভ দেয় ওরা, তো আমি নৌকার উপরে ছিলাম। তো ওরা মাছ শিকার করে আনলো। তারপর ওই দিন দুপুরবেলা আমাদের খাবার দাবার ওদের সাথেই হয়, এই আর কি। সো এটা দেখলাম, দেখে তারপর আসলাম আর কি। এইটাই ছিল আমার ফার্স্ট ট্রিপ। আর এখন বাংলাদেশের আমাদের ভিসা সংক্রান্ত যে অবস্থাটা আছে, এটা আসলে খুবই খারাপ যেটা হয়। আমার একটা প্ল্যান ছিল হচ্ছে এবছর আমরা কাজাকিস্তানের দিকে যাব। আচ্ছা। সো ভিসাটা এখনো পেন্ডিং, আসলে এটা হবে কিনা আমি এখনো শিওর না। প্রায় 4 মাসের মতো হয়ে গেছে, এই আর কি অবস্থা। তো আর প্ল্যান কোথাও করা হয় নাই, এখন দেখি সামনে আসলে কোথায় কোন দিকে করা। জি, আমি যতটুকু জেনেছি যে আপনি একা ভ্রমণ বেশি করে থাকেন, সঙ্গী সাথীদের সঙ্গে তো অবশ্যই করেন, তবে একাটা একটু বেশি করা হয়। আমরা অনেক সময় দেখি যে অনেকে একা ভ্রমণ করতে তেমন এনজয় করেন। জি। সো আপনার এই একা ভ্রমণটা কেন বেছে নেওয়া? এইটা একা যদি আমি প্রথম থেকে শুরু করি, আমার ট্রাভেলটা শুরু আমার এসএসসি পরীক্ষার পর, ক্লাস 10 বা এসএসসি পরীক্ষা ক্রস করার পর, ওই সময়টা। তখন
আমার সমমনা বা এখনকার মতন গ্রুপ ওই সময়টাতে আসলে এতটা অ্যাভেলেবেল ছিল না, আর আমি থাকতাম তখন গ্রামে। তখন যেহেতু সঙ্গীর অভাব, ওইরকম একটা বাধ্যবাধকতা থেকে আমার আসলে একা বের হওয়া। তো একা বেরোর পর যেটা দেখলাম, একা গেলে লোকাল যারা থাকে ওদের একটা আলাদা একটা আদর আপ্যায়ন, এটা একটা এক্সট্রা থাকে, পাওয়া যায়। হ্যাঁ এটা সবসময় যে একা আসছে, ও তুমি আসো বা এটা করো, এরকম। তো আমার অনেক স্মৃতি আছে যেগুলো খুবই মধুর স্মৃতি। এটা আবার কিছু কিছু জায়গায় কী হয়েছে, আমার এখনও আছে, খেলা আছে। আমি ইন্টারমিডিয়েটে যখন অ্যাডমিশন নিই তার কিছুদিন পর আমি প্রথম আলোতে একটা ফিচার আসে যে তাজিংডং নিয়ে, খুব সুন্দর লেখা, কী লেখা আসলে ওর নামটা আমার খেয়াল নাই, খুব সুন্দর লেখা। তো আমারও খুব একটা আগ্রহ, আমি যাবো। তো গ্রুপ নাই, কোথাও নাই, কীভাবে কী করা যায়। তখন আমি যাই, একা যাই, বান্দরবন যাই, বান্দরবন থেকে থানচি যাই। থানচি বাজারে একটা হোটেল ছিল না, ওনায়াম বা এই টাইপের কিছু একটা, আমার এখনও খেলা প্রায় 15 বছর আগের কথা। তো ওদের সাথে যখন কথা বললো, তো উনি বললো যে না, এখন তুমি একা যাওয়া সম্ভব না, একজন গাইড লাগবে, পাহাড়ে থাকতে হবে। তখন আসলে ওই যে যেহেতু অর্থনৈতিকভাবে অতটা বাজেট ছিল না আমার, সো একটা গাইড নিয়ে আসলে পাহাড়ে যাব, তখন আমার ওই প্রস্তুতি ছিল না। তখন আসার পর বলতাম যে না, সব ট্যুর আসলে একা হয় না, কিছু কিছু গ্রুপ লাগে বা ইয়া লাগে, এই আর কি। তখন আমার গ্রুপেও যাওয়া হয়, যখন কোনো একটা এক্সপিডিশনে যাই বা যখন আমি পাহাড়ে যাই তখন গ্রুপ নিয়ে যাই, মানে যেখানে আসলে প্রয়োজন, যখন প্রয়োজন হয়। আর এইভাবে একা ভ্রমণ করাটা আমি স্বাচ্ছন্দ্য ফিল করি। আরেকটা বিষয় যেটা, একা ট্রাভেল করা আসলে একা, এটা আসলে একা না, মোটেও একা না। সাপোজ আমি যদি আপনার একটা এক্সাম্পল দিই, আমি যখন মিশরে গেলাম, আসওয়ানে একটা সুন্দর হোস্টেল নদের পাড়ে একটা বুক করলাম। তো আমি ছাড়া হোস্টেলে প্রায় আরও 7 জন আছে, মানে 8 জনের রুমের ক্যাপাসিটি, আমি ছাড়া 7 জন আছে, সবাই একা আসছে। এক একজন পৃথিবীর এক এক বিভিন্ন প্রান্ত থেকে আসছে। তো সবার সাথে কথা বলা, তো হ্যাঁ গিটের কি প্ল্যান, তো ওর প্ল্যানের সাথে আমার প্ল্যানও হয়ে যায়। তো ঠিক আছে, আসো চলো যাই। ইন্ডিয়া তেমন অনেক হয়েছে আমার, যেমন হাম্পিতে, গোয়াতে, রাজস্থানে, নেপালে, তারপর আমি বলি থাইল্যান্ডে, চিয়াংমাইতে, মিশরে, সব জায়গাতে। মানে আসলে একা আসলে ট্রাভেল করা হয় না। ঢাকা থেকে যাই একা, ঠিক আছে, কিন্তু টিমে আসলে মানুষ হয়ে যায়। রাতে হোস্টেলে থাকে, আড্ডা হচ্ছে, সকালবেলা একটা স্কুটার নিলাম, একজন পিছনে নিলাম, বা ও ড্রাইভ করলো, আমি পিছনে বসি, বা আমি ড্রাইভ করলাম, ও পিছনে থাকে। তো এরকম করে আসলে একটা গ্রুপ হয়ে যায় একা শোন। তো ওটার সাথে কী হয়, তো এটা ফুল একটা ভিন্ন কালচারের সাথে আপনি ফুল অ্যাডজাস্ট হচ্ছে না, জি, কথাবার্তা বলা, ওদের সাথে একটা এক্সচেঞ্জ করা। সো এটা খুবই আমার কাছে খুবই ভালো লাগে। জি, আপনি বলছিলেন যে আপনার বেশ কিছু স্মৃতি রয়েছে, আমি যদি কিছু স্মৃতি সম্পর্কে জানতে চাই দেশের বাইরে। অনেক আছে। এখন বেস্ট মেমোরি যদি বলি তাহলে রাজস্থান। এটা আমার ফার্স্ট ইন্ডিয়া সোলো ট্রিপ। আচ্ছা, আমি ঢাকা থেকে কলকাতা যাই, একদম সীমিত বাজেট, প্রায় $100 ছিল টাকা সাথে। এটা 2014 সালের দিকে। কলকাতা থেকে প্রথম যাই জয়সালমীরের উদ্দেশ্যে যাই, ট্রেন আসলে ব্রেক দিয়ে যাই। তো জয়সালমীর ঘোরাঘুরি করি। তো জয়সালমীর থেকে প্রায় 40 কিলোমিটার ভিতরে একটা জায়গা আছে নাম স্যামডুনস, মানে যে জায়গাটা আসলে ডেজার্ট, যে জায়গাটা আছে, আচ্ছা, ডেজার্ট, একদম ধুধু মরুভূমির মতো আর কি স্যামডুনস। তো স্যামডুনসে যাওয়ার জন্য কোনো আমার নেই, শেয়ার কোনো কিছু খুঁজে পাচ্ছি না, সব রিজার্ভ। তো রিজার্ভের এত দাম যে একা যাওয়ার মতো আসলে সম্ভব না। তো আমার তখন একটু মনটা খারাপই হয়, কারণ আমার প্ল্যান ছিল যে স্যামডুনসে যাবো, রিজার্ভ নাই, কি করা যায়। তো এখন ওই জয়সালমীর একটা বিখ্যাত ফোর্ট আছে, নাম সোনার কেল্লার নাম, সবাই এটার নাম জানে। তো সোনার কেল্লার নিচে বসে আমি চা খাচ্ছি। সো এক ভদ্রলোক আসলো, তখন কথাবার্তা হয় যে কোথা থেকে আসছো, এসে বললাম বাংলাদেশ থেকে। তো খুবই হয়, মানে উনি আমাকে এক কাপ চাও খাওয়ায়। চা খাওয়ানোর পর বলতেছি তুমি কোথায় যাবা, বললাম যে আমি সেমে যেতে চাই। আমি তো সেমে যেতে আসলে পারতেছি না, কারণ এখন তো হচ্ছে রিজার্ভে প্রায় 2,500 রুপির মতো লাগে। জি, আমার কাছে তো মানে এত বাজেট নাই। তখন আমি ব্যাকআপ করলাম, না তুমি একটু সামনে একটা আছে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্প কিন্তু রিজার্ভ আছে, মাত্র 40 রুপি করে নেয়, তুমি এটা দিয়ে যাও। আর যদি একা থাকবা তো কোথায় থাকবা, আমার একটা ফ্রেন্ডের এখানে একটা এই যে ক্যাম্প সাইডের মতো আছে, তুমি এটাতে যাও, এটার থেকে থাকো। তো ওইটা একটা ভালো মেমোরি ছিল ওই রাতে। আবার ওই ট্রিপেই জয়সালমীর থেকে তখন আমি আসবো যোধপুরের দিকে, রাতের ট্রেন, রাত 11টা বা 11:30 দিকে একটা ওদের ট্রেন আছে, ওই ট্রেনে। তো ট্রেন মোটামুটি ফিল আপ, অনেক যাত্রী আসছে, আমিও ট্রেনে উঠি। কিছুক্ষণ পর একটা গ্রুপ ওঠে, মানে একটা নতুন হইতেছে বিয়ে, একটা এদের একটা মানে কনে পক্ষ ওঠে আর কি। তো ওদের আসলে সিট ওরকমভাবে হয়তো বা ছিল না,
আমার সিটটা ছিল সবাই ধারে আছে, আমার পাশে মহিলা টয়লেট, তো এখন একটা তো লাগে, তো বললাম যে আপনারা বসেন। তো ওরা বসে, তো আমি ওদের সাথে কথাবার্তা হচ্ছে, তো বললো কোন জায়গা থেকে আসছি, বললাম যখন বলি বাংলাদেশ, ওরা আসলে বুঝে নেয় যে হচ্ছে পশ্চিম বাংলা। বললাম না আমি আসলে বাংলাদেশ থেকে, ঢাকা। বলে তুমি যদি চাও তাহলে আমাদের সাথে আমাদের যে আজকে রাতের যে বিয়ের অনুষ্ঠান এখানে আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারো। তো আমার আর কে পায় তখন, কিসের যোধপুর আর কিসের কি, ওদের সাথে যাই। তো ওই রাতটা একদম খুবই একটা স্মরণীয় টাইম কাটে। সো ওইটা একটা বেস্ট মেমোরি। এছাড়া তো ছোটোখাটো অনেক স্মৃতি থাকে, যেহেতু আপনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। আমি যদি জানতে চাই আপনি আনুমানিক কতটি দেশ ভ্রমণ করেছেন? এখন পর্যন্ত করা হয়েছে আমার 12টি দেশ। আসলে ওইরকম কাউন্ট করাটা তো মানে কাউন্ট বলতে কি, আমি যদি ইন্ডিয়া নিয়ে কথা বলি, আপনি যদি একটু দেখেন, ইন্ডিয়া যদি এক একটা রাজ্য, কিন্তু একটা যদি দেশের মতো, এক একটা দেশের মতো, তাদের কালচার কত চেঞ্জ, হ্যাঁ, ওদের ফুড কত চেঞ্জ, সবকিছু কত চেঞ্জ। তো আসলে ওই কান্ট্রি কাউন্টটা আসলে ওইটার সাথে আসে না, কারণ আমি ইন্ডিয়া ট্রাভেল করছি প্রায় 18-12 প্লাস। আমি থাইল্যান্ডে গেছি প্রায় 6-7 বারের মতন, একবার সাউথে, একবার নর্থে, এরকম করে। সো ওইরকম আসলে কাউন্টিং, মানে ব্যাপারটা এমনটা না যে হচ্ছে অনেকেই যেমন ভ্রমণ করে একটা দেশে জাস্ট একবার গেল, সেটাকে তারা ওইভাবে অনেকে করতে চায় বা সংখ্যা বাড়ানোর জন্য করে। আসলে আমার ট্রাভেলটা, আমার যে একটা মানে আমার যেটা লক্ষ্য বলতে পারেন, আমার লক্ষ্য আসলে এমন না। আচ্ছা, আমার লক্ষ্যটা প্রথম থেকে ছিল একটু ডিফারেন্ট। আমি আসলে আমাদের সার্কেলের ভিতরে ভাই ব্রাদার যারা আছে, ওদের এক একজনের ট্রাভেল টাইপ এক এক রকম, খুবই সুন্দর। আমি ওদের খুবই এনজয় করি। আমাদের কিছু আছে ভাই শুধু পাহাড়ে যায়, খুবই সুন্দর তাদের জীবন, পাহাড় নিয়ে পাহাড়ে যায়, সামিট করে পাহাড়ে থাকে, ঘুরে। আবার কিছু আছে সাইকেল নিয়ে, সাইকেলিং করতে খুবই ভালোবাসে, সাইকেলিং করতেছে। কিছু আছে আপনার এই যে মোটর সাইকেলে করতেছে, কেউ গাড়ি দিয়ে ঘুরতেছে, কেউ এই প্রত্যেক বছর একটা ছুটির সময় কোথাও ঘুরতে যাচ্ছে শৌখিনভাবে। আমারটা আমি একটু অন্যভাবে সেট করে রাখছি। আমাদের যে জিওগ্রাফিক্যাল যে ডাইভার্সিটি, আমি যদি মেইন ডাইভার্সিটিগুলো নিয়ে একটু আলোচনা করি, আপনি প্রথমে দেখেন আপনি মাউন্টেন, তারপর যদি আমি দেখি মরুভূমি বা ডেজার্ট, তারপর আর্টিক এরিয়া আমাদের, হ্যাঁ, তারপর আছে আমাদের হচ্ছে বিশাল সাগর, হ্যাঁ, সাগরে যে ছোটো ছোটো দ্বীপগুলো আছে এগুলো, তো বা গ্রাসল্যান্ড বা রেন ফরেস্ট, এগুলো কিন্তু টোটাল ডিফারেন্ট। আপনি রেন ফরেস্টের সাথে মরুভূমিকে এক করা সম্ভব, একদমই সম্ভব। বা সিঙ্গাপুরের মতন সিটি বা আবুধাবির মতন সিটিকে আপনি আমার রেন ফরেস্টের সাথে বা একটা মাউন্টেনের সাথে আনা সম্ভব না, বা সাগরকে পাহাড়ের সাথে রাখাও সম্ভব না। এক একটা সৌন্দর্য এক এক রকম, টোটালি আলাদা। আপনি যদি লাদাখের দিকে যান একরকম, হ্যাঁ, আপনি যদি আবার আমি ইন্ডিয়ান ওশান বা প্যাসিফিকের যে দ্বীপগুলো আছে এখানে আবার আরেকটা সৌন্দর্য। আমি যদি সাহারার দিকে যাই একরকম সৌন্দর্য, আবার যদি আমি কোনোটা সিটিতে যাই তখন আরেক রকম। তো টোটাল সবগুলো আলাদা। তো এখন আমি যেটা চাই, আমি মাউন্টেনার হতে চাই, আমি পাহাড়ে যেতে চাই, আমি মরুভূমিতে বেদুইনদের মতন হাঁটতে চাই, আমি সাগরের নাবিকদের মতো কিছুদিন করতে চাই, আমি রেন ফরেস্টে যেতে চাই। তখন আমার প্ল্যান হচ্ছে ইন ফিউচারে আমি যতদিন বেঁচে থাকি, তো এই ধরনের যে আলাদা ডাইভার্সিটিগুলো আছে এগুলো স্বাদ নেওয়া। মানে আপনি হচ্ছে সব ধরনের স্বাদই মোটামুটি ভাবে আমার এই যে আমার যে ক্যাটাগরিরাইজ করা আছে এর ভিতরে আমার সাইড না। আমি যখন সিঙ্গাপুর যাই অনেকে বলে কি তুই তো পাহাড়টা সাগর টাগর পছন্দ, তুই সিঙ্গাপুর আসলি কি ব্যাপার? মানে বাংলাদেশ থেকে নর্মালি আমরা যখন দেখি যে সিঙ্গাপুরে যাচ্ছে কেউ বা মালয়েশিয়াতে যাচ্ছে, আমরা স্বাভাবিকভাবে ধরে নিই যে তারা নিশ্চয়ই কর্মসংস্থানের জন্যই যাচ্ছে, এমনটা ইমিগ্রেশন অফিসার মনে করে। বাট আমাদের সার্কেলে যারা আছে তারা এটা মনে করে না, তারা ঘুরতেই যায়। মানে আমি যাদেরকে চিনি, যারা আমাদের পরিচিত আছে, ওরা ঘুরতেই যায়। কিন্তু কিছু কিছু আনকমন প্লেস থাকে না, যেমন যে বললাম বর্নিওতে, মালয়েশিয়া তো সবাই যায়, হয়তো বা বর্নিওতে খুবই অল্প কিছুজন যায়। তো সিঙ্গাপুরের ঘটনা যেটা করতে আমাদের আশেপাশের ভিতরে এত মডার্ন সিটি কোথাও কিন্তু নাই। সো একটা মডার্ন সিটি কেমন হয়, তার সুযোগ সুবিধা আসলে কি থাকে, হ্যাঁ, হাই রেজ বিল্ডিং বা ওদের স্কাইস্ক্রেপার যেগুলো আছে সাগরের পাশে, হ্যাঁ, এগুলো এটার একটা আলাদা একটা সৌন্দর্য বলেন বা একটা ক্রিচার, একটা মিস্টিরিয়াস থিং, এটা একটা আছে। তো সবগুলো তো আলাদা আলাদা। তো ওইটা আসলে সবগুলো স্বাদ নেওয়াই আমি মনে করি যে আমাদের উচিত, কারণ যেহেতু হিউম্যান, আমরা তো সব জায়গায় যাবো। আমরা সিটিতে থাকতেছি, আজকে ঢাকায় আসছি, কালকে হয়তো বা গ্রামে যাবো, অথবা
পাহাড়ে যাব। তো আমি ট্রাই করতেছি সবগুলো স্বাদ গ্রহণ নিতে। করার জন্য। জি, আপনি আপনার স্মৃতি সম্পর্কে বলছিলেন। আমি যদি এই স্মৃতিতেই আবার আসি, যে আমাদের তো ভালো স্মৃতির পাশাপাশি অনেক মন্দ স্মৃতিও থাকে। তো আমি যদি দেশের বাইরে আপনার কোনো মন্দ স্মৃতি সম্পর্কে জানতে চাই, তেমন কি আছে? মন্দ স্মৃতি তো খুব কম, আচ্ছা। খুব কম। যেহেতু একা ট্রাভেল করি, মন্দ স্মৃতি খুব কম, তবে আছে। সেটা হচ্ছে মিশরে। আচ্ছা। মিশরে যেটা হয়েছে, আমি মিশরে আসওয়ানে, তো আচ্ছা। নীল নদীর এপার হচ্ছে আসওয়ান সিটি, জি। ওই পারটা হচ্ছে আমাদের একদম খালি ব্ল্যাঙ্ক একটা মরুভূমির মতো জায়গা। তো আমাদের আগা খান একজন বিখ্যাত লোক, আমাদের ওদের স্কুল বা ফাউন্ডেশন আমাদের এখানেও আছে। সো আগা খানের সমাধিটা হচ্ছে আসওয়ানে। আচ্ছা। খুব সুন্দর জায়গা, একদম নীল নদের পাশে, এখানে ভূমির জন্য খুবই খুবই ফেমাস একটা প্লেস। তো এই নীল নদের যে স্যান্ডুন্সটা উপরে, এই স্যান্ডুন্সের উপর থেকে নীল নদটা খুব সুন্দর লাগে। তো ওই জায়গায় যদি আমি যাই, একটা পাহাড়ের খাদের মতো, তো একটা ছবি তুলতে হলে একজনের হেল্প লাগে, কিন্তু আমি তখন একা, তখন তো আশেপাশে কেউ আমার নাই। তো কিছু ছেলেমেয়েরা ছিল, তো বলতেছে আমরা তো ফটোগ্রাফার, আমাদের আইডি কার্ড আছে, তুমি এখানে যাও, আমি তোমাকে সুন্দর করে ছবি উঠিয়ে দিই। তো বললাম টাকা কত নিবা? বলে যে 5 পাউন্ড, মানে ওদের মিশরেও 5 পাউন্ড। ঠিক আছে, আমি তুমি 1-2টা ছবি উঠে দাও। তো আমি যে জায়গায় যাই, কিছু ছবি উঠায়, বলে 20টা ছবি হচ্ছে 5 পাউন্ড করে 100 পাউন্ড। আরে ভাই, তুমি তো বললা 5 পাউন্ড। তো বললো না না, আমি তোমাকে একটা ছবির কথা বলছি, 5 পাউন্ড, সবগুলোর জন্য না। তখন তো ইটস ওয়ান কাইন্ড অফ স্ক্যাম। এখন কি হবে, মানে আমি একটু এটা নিয়ে একটু তো একটু মন মেজাজ খারাপ, তো একটু একা গেছি, তো ওদের সাথে তো আমার ওই এত মন মেজাজ খারাপ করেও লাভ নেই, বা 100 পাউন্ড দিতেও আমার কাছে খারাপ লাগতেছে। তো বললাম তোমার ছবি আমার পছন্দ হয় নাই, বা তুমি যে সাথে কমিটমেন্ট করছো তুমি ব্রেক করছো, তুমি সবগুলো ছবি কেটে দাও, তোমার ছবি আমি রাখবো না, নেবো না। তো তখন বললে যে এখন ও বলতেছে না, তোমার নিতে হবে, তোমার সাথে কথা হয়েছিল কি 5 পাউন্ড, এই নাও তুমি 5 পাউন্ড, তোমাকে 5 পাউন্ড দিলাম, একটা ছবি রাখো, বাকি সবগুলো তুমি কেটে দাও, যাও, তোমার সাথে তুমি তো বলছো, তোমার চুক্তি আমি রাখলাম। তো ঠিক আছে, ও মন খারাপ করে সব ছবি কেটে দেয়, এই আর কি। তো এখন স্ক্যাম ওইরকম ভাবে হয় নাই, কারণ আমি আবার নেমে এসে সবগুলো ছবি যে রিসাইক্লিং বিনে ছিল আবার করে নিয়ে ফেলেছেন। হ্যাঁ, মানে ওইরকম কোনো কিছু হয় নাই, মানে এটা আর কি। এছাড়া আর কোনো স্ক্যাম এরকম স্ক্যামের কথা যখন বলছেন, আমাদের যে কক্সবাজারের কথা যদি বলি, বা বিভিন্ন জায়গা আমাদের বাংলাদেশে, সেখানেও ফটোগ্রাফাররা রয়েছে, এবং অনেকের কাছে শোনা যায় যে তারাও বাংলাদেশে স্ক্যামের শিকার হয়ে থাকে। সো এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন, যখন একজন ইন্টারন্যাশনালি ভ্রমণ করতে আসে? সো তারা আসলে এটা কিভাবে গ্রহণ করে? ইন্টারন্যাশনালি ভ্রমণ করতে আসে, ওরা এতটা স্ক্যাম আসলে হয় না। আচ্ছা। স্ক্যামে কারা যায়, মানে কারা স্ক্যামে পড়ে, এটা আগে আমাকে বুঝতে হবে। জি। আপনি একটা জায়গায় যাবেন, আপনি মনে করেন যে উত্তরা থেকে ফার্মগেট আসবেন, কিভাবে আসবেন, রেন্ট কত, উবারে আসলে কত হইতে পারে, ট্যাক্সিতে কত, আপনি মোটেও কিছুই জানেন না। একজন ট্যাক্সি ড্রাইভারের কাছে উঠলেন, সে একটা আন্তাজি ফেয়ার বললো 1000 টাকা, আপনি এসে বললেন এইটা। সো আমি যেটা মনে করি, একা ঘোরার ক্ষেত্রে বা আপনি গ্রুপ নিয়ে যদি যান, একটা সিটি নিয়ে প্রপার স্টাডি করতে হবে, কোন জায়গায় যাব, কোন জায়গার ট্যাক্সি রেন্ট কত, ওই এলাকার খাবারের দাম কত, হোটেলগুলোর কী অবস্থা, এয়ারপোর্ট থেকে সিটিতে আসতে আমার খরচ কেমন যায়। সো এগুলো যদি আমি আগে স্টাডি করে যাই, সো স্ক্যাম আসলে হওয়ার মতো কোনো তেমন সুযোগ থাকে না, সুযোগ থাকে না, আসলে থাকে না। তার মানে আপনি বলছেন যে আমরা যখন কোথাও ভ্রমণ করতে যাই বা যাব পরিকল্পনা করছি, তখন আসলে আমাদের সেখানকার ট্রান্সপোর্ট বলি বা সবকিছু নিয়ে একটা স্টাডি করা উচিত। আমি যদি বিশেষ করে দেশের বাইরে যাই, সেক্ষেত্রে আরো বেশি করা উচিত, কারণ সেখানে আমাদের ভাষাগত জটিলতা থাকতে পারে, আবার সবকিছু মিলে তাদের পারিপার্শ্বিকতা আমরা হয়তো বা জানি না পরিপূর্ণভাবে। সো বাংলাদেশের ভ্রমণে যদি আসি, আপনি নিশ্চয়ই বিদেশের পাশাপাশি বাংলাদেশেও অনেক ভ্রমণ করেছেন। সো আমি যদি, আপনি তাজিংডং সম্পর্কে বলছিলেন আপনার ভালো স্মৃতির কথা, এছাড়া আমি যদি বাংলাদেশের ওভারঅল ট্যুরিজমের বিষয়ে জানতে চাই, এই বিষয়ে আপনার মতামত কি, যে আমাদের ট্যুরিজমটা আসলে যেভাবে চলছে সেটা কি ঠিকঠাক চলছে, নাকি কোন দিকে আমাদের নজর দেওয়া উচিত? আমাদের নজরটা অ্যাকচুয়ালি বাংলাদেশের ট্যুরিজম ফিল্ডে যদি আমি কথা বলি, আমি যতটুকু আমার দেখা আছে, আমাদের ভালো যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার অলরেডি মোটামুটি আছে। বাট কথা হচ্ছে, ফরেনাররা আমাদের এখানে আসলে একটু সেফ ফিল করতেছে না, এই একটা বিষয়। এটা আসলে আমাদের হাতে তো নাই, এটা হচ্ছে গভর্নমেন্ট ইস্যু, এটা গভর্নমেন্ট দেখবে ওদেরকে সেফ ফিল করানোটা, ওদের ভিসা ফিটা একটু কমানোটা। অতিথি আপ্যায়ন এগুলো নিয়ে কোনো কমতি নাই, খুবই সুন্দর আছে, এটা একটা আছে। আর আমি কিছু ফরেনার ট্রাভেলার যখন বাংলাদেশে আসে, তাদের কিছু অভিযোগ ছিল।
আচ্ছা। অভিযোগটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টগুলো বা আমাদের হোটেলগুলো যেগুলো আছে রোড সাইড বা ভালো ভালো এগুলো নাকি ফুল হাইজেন মেনটেন করে না। করে না। ওদের একটা মেন ইস্যু ছিল এটা। ওগুলো ওভারঅল সব কিছু ভালো। গভর্নমেন্ট থেকে যে আমাদের যে প্লেসগুলো করা কি বলে হাইলাইট করা এটা একটু অভাব আছে। কারণ আমি যদি কক্সবাজারের কথা বলি, ইটস এ বিচ, এটা একটা সমুদ্র সৈকত। কক্সবাজারের মতো সমুদ্র সৈকত পৃথিবীতে হাজার হাজার আছে, তাহলে সে কক্সবাজার কেন আসবে? এটা একটা কজ করা। এখন বাংলাদেশে যদি সে আসে, পছন্দ করে হচ্ছে মানে আমাদের বরিশালের অঞ্চল বলেন বা সুন্দরবন বলেন বা বাংলাদেশের যে লোক সংস্কৃতি আছে না, এটা কিন্তু আমরা এই সাইডটাকে কোনো প্রমোটই করতেছি না। করছি না। এই কারণে আমার মনে হয় যে এই সাইডটা একটু আছে। কিংবা আমাদের পার্বত্য অঞ্চল যেটা আছে, আমরা সবুজ পাহাড় যেটাকে বলি, এটাও আমার মনে হয় অনেকে পছন্দ এটা করে। তো অনেকটা অন্য বিষয়। আমরা হলে গেলাম আমাদের 3 পার্বত্য অঞ্চলে ফরেনার যদি ঢুকতে চায় তার জন্য বিশেষ অনুমতি লাগে, অনুমতি প্রয়োজন। এবং এই অনুমতিটা মোটামুটি এত সহজে আসে না। হ্যাঁ, সেটাই বলছি, একটু মানে একটা আসে। মানে এটা আমাদের জন্য দারুণ একটা হাব হতে পারে, মানে ফরেনার। এখন ফরেনারের কথা আমরা একটু পরে আসি। আমরা যদি এখন বান্দরবনের দিকে ভিতরে কোথাও যাই, আমাদের তো অনুমতি নেই। আমাদের অনুমতি নেই, মানে মনে হয় যে আমরা অন্য দেশ অন্য দেশ থেকে আছে। ঘুরতে এখন গিয়েছি। হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলটা এখন এতটা না যেটা আমি ফরেনারদেরকে অ্যাক্সেস দিব, কারণ আমরাও তো ফুল অ্যাক্সেস এখনো পাচ্ছি না। তো সেখানে ফরেনাররা কিভাবে আসে? এখন যদি গভর্নমেন্ট প্রপার নিরাপত্তা দেয়, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেক্ষেত্রে এটা ব্লুমিং তো হবেই। রিসেন্ট দুইটা বিষয় নিয়ে যদি কথা বলি, একটা হচ্ছে আমাদের কেওক্রাডং এবং একটা হচ্ছে সেন্ট মার্টিন। জি। সো কেওক্রাডংয়ের কথায় যদি আসি, যে রোমা উপজেলায় যদি একজন ভ্রমণকারী প্রবেশ করতে চায়, তার 50 টাকা দিয়ে নিবন্ধন করতে হচ্ছে বা একটা ফর্ম পূরণ করতে হচ্ছে সেনাবাহিনীদের কাছে, এবং গাইড মাস্ট বি নিতে হচ্ছে বগাল লেক বা কেওক্রাডংয়ের জন্য। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? এখন আর্মির কাছে যে ফিটা আছে, এটা আর্মি যদি চায়, যেহেতু ওরা এলাকাটা কি করতেছে, জি, প্রোটেক্ট করতেছে ওটা, আর যেহেতু পাকা রাস্তা দিয়ে যাবে, একটাই রোড, সেক্ষেত্রে গাইড ম্যান্ডেটরিটা এটা আসলে এটার সাথে আসলে উপযোগী না। যদি কেউ চায় গাইড নিবে, এটা নিয়ে তো কারোর কোনো সমস্যা নেই, বাট যেহেতু একই রোড একই সবকিছু, সেক্ষেত্রে এটা আসলে আমার কাছে লাগে না। এবং নিয়মিতভাবে সেখানে গাড়ি চলাচল, হ্যাঁ, মানে পাকা রাস্তা দিয়ে আমি যাবো, এখানে আমি আবার সাথে গাইড নেবো কেন? এটা তো কোনো যুদ্ধ অঞ্চল না যে আসলে আমার এখানে একটা গাইড লাগবে। তো এটা করছে আসলে ওরা, এই আর কি। এটা তো আসলে এটা নিয়ে আসলে জি, সেন্ট মার্টিনের কথা বলছিলাম। আমি জানি যে আপনি করোনাকালীন সময়ে সেন্ট মার্টিনে দীর্ঘদিন ছিলেন। জি, একটা লম্বা সময় আপনি ছিলেন, প্রায় 3 মাস। জি, প্রায় 3 মাস আপনি অবস্থান করছিলেন, যেখানে এখন আসলে এতটাই ব্যয়বহুল যে মানুষ 1 রাত বা 2 রাত্রি যাপনের জন্য অনেক চিন্তা ভাবনা করে এগোতে হচ্ছে। সো আপনার সেই সময়ের অভিজ্ঞতাটা একটু জানতে চাই। সেই সময় আসলে সেন্ট মার্টিন আমাদের প্রায় 2018 বা 19 থেকে একটু ব্যয়বহুল। ওখানকার যারা পর্যটক উদ্যোক্তা আছে, ওদেরও আসলে যে কিছু একটা তেমন করার আছে, বিষয়টা কিন্তু এমন না। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, সেন্ট মার্টিনে 1 বছরের ভিতরে টুরিস্ট যায় মাত্র 3 মাস। একটা রিসোর্ট আমার অপারেট করতে হচ্ছে 1 বছর, আমি রুম সেল করতে পারতেছি মাত্র 3 মাস। একটু এক্সপেন্সিভ হবেই, একটু এক্সপেন্সিভ এটা। আর আমি যে সময়টাতে ছিলাম, এটা অভিজ্ঞতা টোটালি ডিফারেন্ট, কারণ ওই সময় কোনো টুরিস্ট নাই, পুরা পৃথিবী একটা লকডাউনের ভিতরে আছে। তখন আমরা আমার ফ্রেন্ড কিছু মিলে আমরা এখানে দ্বীপে আসি। তো এটার তো ফিল অন্যরকম। সাগর থেকে মাছ শিকার করো, আনো, রান্না করো, খাও, একই রিপিট হচ্ছে প্রতিদিন রুটিন। তো এটা সুন্দর, এটা খুবই অসাধারণ ছিল। কিছু চাষবাস করতাম, হাল শাক কিছু ছিল, প্রায় 18-20 দিনে উঠতো। তো এটা করতাম, রান্নাবান্না করতাম। আমার ছিল মেন রুল রান্নাবান্না করা। আমাদের এক সিনিয়র ভাই ভাই ছিল, মনে হচ্ছে কী রান্না হবে আগামীকাল, এটার একটা প্ল্যান সেট করা। আমরা মিলেমিশে সবাই ছিলাম আর কি। ওই সময়টা হিসাব আলাদা, খুবই মানে একদমই ওখানকার যারা স্থানীয় রয়েছেন, মানে তাদের মতো একটা জীবনযাপন আপনারা ওই সময়টা। এবং স্থানীয়রা খুবই হেল্পফুল ছিল। প্রতিদিন আসতো, আড্ডা দিত। যারা জেলে ছিল, কিছু খাবার নিয়ে আসতো, কিছু মাছ নিয়ে আসতো। তো ওদের হিসাব মানে ওইটা মানে ফুল একটা অন্যরকম একটা অভিজ্ঞতা। আমি পৃথিবীতে যত দেশ ঘুরছি বা যত ভ্রমণ করছি, ওইটার সাথে এগুলো আসবে না, কারণ এটা ডিফারেন্ট, টোটালি এটার সাথে আলাদা। আপনি ইতিমধ্যেই প্রায় 12টা দেশ ভ্রমণ করেছেন। আমি যদি বলি, অনেকেরই শখ থাকে বা ইচ্ছে থাকে পুরো পৃথিবীটাকে ঘুরে দেখা। 194টা দেশ সম্ভবত আছে। সো আপনার কি এমন ইচ্ছা রয়েছে, বা যদি না থাকে, মানে না, আমার এরকম ইচ্ছা নাই। আমি যদি বলেন 194টা দেশ, আমার এরকম কোনো ইচ্ছা নাই। আচ্ছা, যেমন কিছু আমি যেটা বললাম আগে আপনাকে, আমার এই যে রেন ফরেস্ট খুব আমি পছন্দ করি। আমি প্রথমে রেন ফরেস্ট যাই হচ্ছে নাগাল্যান্ডের। আচ্ছা, এখানে নাগাল্যান্ড থেকে আসার পর আমি রেন ফরেস্টে যখন আমি এবারে যে প্ল্যানটা করলাম, এই যে ভাজাওতে, মানে
ভাজাওদের অঞ্চলে। এই বর্নিও আইল্যান্ডটা যে রেন ফরেস্ট, এটা হচ্ছে অ্যামাজনেরও আগের। তো ওই রেন ফরেস্টটা খুবই অন্যরকম, ফুল ইউনিক। পৃথিবীর অন্য এলাকার সাথে এটা রেন ফরেস্টের মিল হয় না। কারণ এখানে যে হাতিগুলো আছে নাম হচ্ছে পিগমি এলিফ্যান্ট। একটা হাতি আমার সমান, একটু ছোট ছোট। এই হাতি আর পৃথিবীর কোথাও নাই। এখানে একটা বানর পাওয়া যায় নাম হচ্ছে প্রবিসকাস। একটা ভালুক আছে একটা জাতের নাম হচ্ছে সানবিয়ার। তো এটা পৃথিবীর অন্য কোথাও না, শুধু বর্নিওতে আছে, ফুল ইউনিক। যেমন আমাদের একটা বানর ছিল বিখ্যাত, মানে বানর প্রজাতির আপনার হচ্ছে ওরাংওটাং, ওইটাও ওই জায়গার ওখানে। ওই রেন ফরেস্টটা তো যখন আপনি হাঁটবেন, সূর্যের আলো কিন্তু মাটিতে আসে না, বিশাল বিশাল একটা গাছ। ওয়ার্ল্ডের যে লংগেস্ট একটা গাছ আমাদের কি যে গাছটার নামটা ছবি আছে আমার কাছে, ওই গাছটা আপনি বিশাল বড়। আপনি যখন গাছের নিচে থাকবেন এইভাবে তো দেখা যায় না, ঠিক মাথা এইভাবে করে উঁচু করে তাকাতে হয়। সো ওইটা তো যদি ইন ফিউচারে আমার হয়, আমার যদি সামর্থ্য সময় সব কিছু হয়, আমি যাবো হচ্ছে অবশ্যই ফরেস্টের দিক দিয়ে অ্যামাজন ফরেস্টে বা আফ্রিকান কিছু ফরেস্ট আছে এগুলোতে যাব। যদি মরুভূমি তো সাহারাটা একটু দেখা হয়েছে, ফুল সাহারাটা এখন আমার দেখা হয় নাই। সাহারাতে আমার যাওয়ার ইচ্ছা, এই সাইবেরিয়াতে যাওয়ার ইচ্ছা। এখন আমি যদি আর্কটিকে যাই, আর্কটিকটা আমার একটাতে আমার হেলে হচ্ছে। বা আমি যদি নর্দার্ন লাইট দেখতে চাই, এবার নর্দার্ন লাইট আমার ফিনল্যান্ড দিয়ে দেখলেও আমার ভারতীয়তা, আমার রাশিয়াদীয়তা। এখন আমার যে জায়গাটা আমার জন্য সুবিধা হবে, আমি নর্দার্ন লাইটটাই দেখতে চাই, কিন্তু একটা রাষ্ট্র দিয়ে হলেই হবে এই আর কি। আর হিস্টোরিক্যাল কিছু আছে কান্ট্রি, যেমন গ্রিস বলি, মিশর বলি, এগুলো। তো ওই যে স্পেসিফিকভাবে 194টা কান্ট্রি ট্রাভেল করার আমার ইচ্ছা নাই, কিন্তু স্পেসিফিকভাবে যে ইউনিক ক্রিচারগুলো আছে পৃথিবীতে, এগুলো দেখার আমার খুব ইচ্ছে রয়েছে। যে আমরা একদমই আড্ডার শেষ পর্যায়ে রয়েছি। আপনি নিজেও একজন তরুণ, তারপরেও আমি একটু জানতে চাই যে যারা তরুণ, মানে অর্থাৎ ভ্রমণ একদমই শুরু করছে, তো তাদের প্রতি আপনার বার্তা কি রয়েছে? একটা সহজ বার্তা, যখন সময় সুযোগ আছে বেরিয়ে পড়ো। এই ছাড়া আর কোনো বার্তা নাই। অল্প আছে, অল্প নিয়ে যখন আমি এখন কি করতেছি, আমার একদিন সময় আছে, হাফ বেলা আছে, বা একদিনও নাই বা একটু কম আছে। আমি মনে করি যেমন কিছুদিন আগে গেলাম দেহতা জমিদার বাড়ি, একদম মানিকগঞ্জ। তো আরেকদিন কোনো সময় আছে, তো ম্যাপে দেখতেছিলাম একটা বাজারটা হচ্ছে দেহতা জমিদার বাড়ি একটু সামনে। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে আপনার জাফরগঞ্জ। আচ্ছা, জাফরগঞ্জ যাই, খুব সুন্দর, মানে পদ্মার পাহাড়ে একটা ছোট হাট বাজার। হ্যাঁ, আপনি হাটে গেলেন, একটু পেঁয়াজু খাইলেন, এক কাপ চা খাইলেন, দেখলাম কিছু বোট এলাকায়, বিভিন্ন এলাকায় যাচ্ছে যাত্রী নিয়ে। তো বললাম ভাই যাই কই, এটা কি একটা গ্রামের নাম বললো চলো আমিও যাই। তো গেলাম, মাত্র ভাড়া নিল 20 টাকা। গেলাম, প্রায় আধা ঘন্টার মতো জার্নি করলাম, আবার আসলাম। তো হাফ বেলা বা একবেলা একটা সুন্দর এক্সপিরিয়েন্স। তো আমার এই যে অভিজ্ঞতাটা হয়েছে, এটা আমি আমার মনে করেন যতদিন জীবিত থাকবো আমার এই অভিজ্ঞতাটা থাকবে, যে জাফরগঞ্জ বাজার বা। তো কথা হচ্ছে, যে ঘুরতে যেতে চায় যখনই সময় সুযোগ পায়, তার বাজেট আর সময় দুইটাকে সমন্বয় করে জাস্ট মুভ। এখানে একটা বিষয় রয়েছে যে অনেকেই আসলে ভ্রমণ বলতেই বোঝে আমার বান্দরবানে যেতে হবে বা আমার কক্সবাজারে যেতে হবে, মানে ভ্রমণ আসলে সেরকম না। আমাদের আশেপাশেও এমন অনেক চমৎকার সব জায়গা রয়েছে যে আমি অল্প সময়ে নিজেকে রিফ্রেশ করার জন্য ঘুরে আসতে পারি, এবং আমাদের ভ্রমণটা কিন্তু সেখান থেকে শুরু হতে পারে, আমাদের খুবই আশেপাশের জায়গা। খুবই আশেপাশে। আমারটা এভাবে হয়েছে, আমি যখন ক্লাস 8-9 বা পরে আমার একটা সাইকেল ছিল, তখন আমার আশেপাশের কোনো গ্রাম মানে ভাব নাই যে আমি আসলে যাইনি। প্রতিদিন আসরের পর একটু, তারপর একটু আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল মানে আমার বাড়ি তো কুমিল্লা। আমার প্রথম ট্রিপ ছিল হচ্ছে আগরতলা, ফার্স্ট। মানে জাস্ট আমরা যদি বলি ঘরের পাশে, টাকা কম, 1-2 হাজার টাকা আছে, গেলাম 1-2 দিন ছিলাম, থেকে আবার আসছে। তবে আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করছি। এখন আমি যে কান্ট্রিগুলো আশেপাশে ঘুরতেছি, প্রথম ইন্ডিয়া গেলাম, তারপর নেপাল, তারপর শ্রীলঙ্কা, তারপর থাইল্যান্ড, মালয়েশিয়া, ভায়ারমা, করতে করতে আস্তে আস্তে ছড়ানো। আমেরিকা, ইউরোপ এগুলো আরো এখন না, আস্তে আস্তে আগে ধীরে ধীরে আপনি করতে চান, তারপর আস্তে আস্তে করবো। এটা নিয়ে আসলে এটা হচ্ছে জাস্ট মুভ। অনেক ধন্যবাদ এনজামুল হক আকাশ। আশা করছি পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আড্ডা হবে। দর্শক, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। Experience next-level illumination with Ray OmniTech's 40-watt tube light. Brighter, better, built to last.